ব্রডব্যান্ড ইন্টারনেটে বিদেশি বিনিয়োগের সুযোগ, আইএসপি গাইডলাইনে আসছে বড় পরিবর্তন। প্রান্তিক পর্যায়ে উচ্চগতির সেবা নিশ্চিত করাই লক্ষ্য, রিসেলার মডেলে আপত্তি। বর্ষার আগেই উন্নয়ন কাজ শেষ করতে এগিয়ে আনা হচ্ছে অর্থবছর। কমবে প্রকল্পের দীর্ঘসূত্রতা, জনদুর্ভোগ। অনিয়ম কাটাতে না পারলে গুণগত পরিবর্তন নিয়ে শঙ্কা। অনুমোদনহীন সমবায় ও এনজিওর ছড়াছড়ি, রাজশাহীতে মুনাফার প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। সর্বশান্ত ভুক্তভোগীরা, মামলা করেও মিলছে না বিচার। এবং মালদ্বীপে গণবহিষ্কার থেকে আপাতত রেহাই 50,000 বাংলাদেশির। বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতায় স্থগিত সিদ্ধান্ত, শীর্ষ পর্যায়ের বৈঠকের পর মিলল স্বস্তি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। বড় ধরনের সংস্কারের দিকে যাচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট খাত। থাকবে বিদেশি বিনিয়োগের সুযোগ। প্রান্তিক পর্যায়ে উচ্চগতির ব্রডব্যান্ড সেবা নিশ্চিত করতেই উদ্যোগ। যদিও রিসেলার মডেলে আপত্তি তুলে আইএসপিএবি বলছে, এই মডেল জবাবদিহির বদলে অনুমোদনহীন অপারেটরদের আরও বাজার দখলের সুযোগ করে দিবে। এতে ক্ষতিগ্রস্ত হবে গ্রাহকরা। শুভ খানের রিপোর্ট। অনলাইন শিক্ষা, দাপ্তরিক যোগাযোগ কিংবা ই কমার্স, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যাপ্তি এখন সর্বময়। 1996 সালের জুনে আইএসএন ও গ্রামীণ সাইবারনেট, এই দুই বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দেশে ভিস্যাট প্রযুক্তির মাধ্যমে অনলাইন ইন্টারনেট সেবার যাত্রা শুরু। 2006 সালে প্রথম সাবমেরিন কেবলে যুক্ত হবার পর গতি বাড়ে ইন্টারনেটের। করোনা মহামারীতে 50 লাখ থেকে কোটির ঘর ছাড়াই ব্রডব্যান্ড গ্রাহক। বিটিআরসি ও খাত সংশ্লিষ্টদের তথ্য, বর্তমানে দেশে অনুমোদিত ব্রডব্যান্ড সংযোগ 48 লাখ। তবে বাস্তবে সংযোগ সংখ্যা 90 লাখ, যা 3 কোটি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। 2500 বৈধ আইএসপি বিপরীতে অনুমোদনহীন অপারেটর আছে 7,000-এর বেশি। এ খাতের বার্ষিক রাজস্ব 7,000 কোটি টাকা হলেও অনুমোদনহীন অপারেটরদের কারণে ন্যায্য হিস্যা হারাচ্ছে সরকার। এ অবস্থায় আইএসপি গাইডলাইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া গাইডলাইনে 4 স্তর থেকে লাইসেন্স নামছে ন্যাশনওয়াইড এবং জেলাভিত্তিক এই 2 স্তরে। ন্যাশনওয়াইড আইএসপি প্রতিষ্ঠানে থাকছে 80% পর্যন্ত বিদেশি বিনিয়োগের সুযোগ। প্রস্তাব দেওয়া হয়েছে অনুমোদনহীন অপারেটরদের নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নিশ্চিতে রিসেলার মডেল চালুরও। এই মডেলে অনুমোদনহীন অপারেটররা লাইসেন্স ছাড়াই বিটিআরসির কাছে নিবন্ধিত হয়ে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের দেয়া সেবা বিক্রি করবে। তবে সরকারকে চিঠি দিয়ে সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, এই মডেল স্থানীয় বাজারে রাজনৈতিকভাবে প্রভাবশালী অনুমোদনহীন অপারেটরদের আধিপত্য বাড়াবে। প্রত্যন্ত অঞ্চলে প্যাকেজ মূল্যে অনিয়মে কমবে সেবার মান। রিসেলার মডেল দিয়ে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করবে, নির্দিষ্ট এলাকাটা জিম্মি করে নেবে, জিম্মি করে কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করবে না, প্লাস 500 টাকার ব্রডব্যান্ড 1,000 টাকা 1,500 টাকা লাস্ট মাইল ইউজারের কাছ থেকে নিবে। রিসেলার মডেলটা থাকা উচিত নয়। তবে অংশীজনদের মতামত নিয়েই ব্রডব্যান্ড খাতকে ঢেলে সাজাতে চান প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা। সাবস্ক্রাইবার পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্ল্ডে 20 নম্বর ব্রডব্যান্ডে, ফিক্সড ব্রডব্যান্ডে। When it comes to quality of service, আমরা 97 ব্রডব্যান্ডে। Sitting in my chair, I don't feel good about this stats, এবং ইনশাল্লাহ আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে টপ 20 হতে চাই। খসড়া আইএসপি গাইডলাইন অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম। জনাব আমিনুল হাকিম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখলাম। প্রতিবেদন থেকে যদি আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে এই যে প্রস্তাবিত গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইনের আলোকে কি সেবার মান কতটা পরিবর্তন হবে বলে আপনার কাছে মনে হচ্ছে? প্রথমত হচ্ছিল যে আমাদের নতুন যে টেলিকম গাইডলাইন, আইএসপি গাইডলাইনটা প্রকাশিত হতে যাচ্ছে কিংবা অনুমোদন হতে যাচ্ছে মন্ত্রণালয়ে, আমরা আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা সাধুবাদ জানাচ্ছি এবং সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডারদের সাথে
চুলচেরা বিশ্লেষণ না করে কোনো ধরনের গাইডলাইন মার্কেটে ইমপ্লিমেন্ট করলে সেটা প্রান্তিক পর্যায়ে ভোক্তাদের খুব একটা সুবিধা আসবে বলে আমি আমাদের মত পোষণ করছি না। প্রথমত হচ্ছে যে আমাদের আইএসপি গাইডলাইনে রিসেলার ভিত্তিক একটা মডেল চালু করেছে, যেখানে রিসেলাররা নির্দিষ্ট এলাকায় তাদের ইন্টারনেট সেবাটা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারবে। এইটা নিয়ে আমাদের আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা উপদেষ্টা মহোদয় এবং মন্ত্রী মহোদয়কে অবগত করেছি, যেটাকে আমাদের প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের কোয়ালিটি অফ সার্ভিস অনেকাংশে কমে যাবে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই, আপনি যদি এখন বর্তমানে কেবল টিভি যে সার্ভিসটা অ্যাভেলেবেল আছে বাংলাদেশ মার্কেটে, আপনি দেখবেন যে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কেবল অপারেটর কেবল টিভি সার্ভিসটা প্রোভাইড করছে। এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে, কোনো অপারেটর যদি কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর না করতে পারে, একটা গ্রাহক কিন্তু কেবল টিভি অপারেটরের সার্ভিসটা চেঞ্জ করে অন্য কোনো কেবল টিভি অপারেটরের কাছ থেকে সার্ভিসটা অ্যাভেল করতে পারছে না। এই ইন্টারনেটটা এখন কিন্তু আমাদের ডিজিটাল লাইফস্টাইলের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা ইন্টারনেটের উপর অনেক নির্ভরশীল হয়ে গেছে। সেই ক্ষেত্রে কোয়ালিটি অফ সার্ভিস যদি আমরা প্রান্তিক পর্যায়ে গ্রাহকদেরকে প্রোভাইড না করতে পারি, তাহলে এটা মিনিংফুল কোনো কানেক্টিভিটি হবে না, কিংবা এটা ফ্রুটফুল কোনো কানেক্টিভিটি হবে না। এই কানেক্টিভিটি দিয়ে, এই সংযোগ দিয়ে আমরা আমাদের ইন রিটার্ন কিছু পাচ্ছি না। সেই জন্য রিসেলার মডেলটা অবশ্যই বিবেচনা করা দরকার, এবং প্রত্যেকটা আইএসপি লাইসেন্সধারী যারা ব্যবসা করছে, আপনি বিটিআরসির তথ্য অনুযায়ী দেখবেন বর্তমানে প্রায় 60 থেকে 70 লক্ষ হাউসহোল্ড আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। তার মানে আমরা কিন্তু 10 থেকে 12,000 কোটি টাকা অলরেডি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করেছি। আমরা যথেষ্ট ক্যাপাবল টু প্রোভাইড দ্য ইন্টারনেট সার্ভিস ইন এনিওয়্যার বাংলাদেশ। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় ইন্টারনেট সার্ভিসটা যেহেতু কোথাতেই পাচ্ছি, তাহলে আমাকে এখানে রিসেলার মডেলটা প্রথমত আসা উচিত না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে কোনো বিজনেসে যদি দেখেন, এটা কনজিউমার কোনো প্রোডাক্ট হতে পারে, এটা বিজনেস হাউস তার সিদ্ধান্ত নেয় তার বিজনেস স্ট্র্যাটেজিটা কি হবে, কিংবা বিজনেস মডেলটা উনি কিভাবে অপারেট করবেন। রিসেলার দিবেন কি দিবেন না, কিংবা ফ্র্যাঞ্চাইজ মডেল আমরা অন করবো কি করবো না, কিংবা আমরা ডিলারশিপ দিব কি দিব না, সেটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু ব্যবসায়ীদের উপর। এটা সরকার এককভাবে চাপিয়ে দিতে পারে না যে রিসেলার মডেলটা করতে হবে। আমি এখানে যদি কোনো বাটা শুয়ের কথা বলি, ওনারা যে ডিলারশিপ বিজনেস মডেলটা করে, না কিন্তু বাটা পুরো কর্তৃপক্ষের একক সিদ্ধান্ত উনি ডিলারশিপ দিবেন কি দিবেন না। রিসেলার ভিত্তিক যেটা আছে, সরকার আইএসপি গাইডলাইনে যেটা দিয়েছে, এটা আমাদের আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জোর দাবি থাকবে যে রিসেলার মডেলটা যেন আইএসপি গাইডলাইন থেকে পরিমার্জন করা হয় এবং এটা বাতিল করা হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের কোয়ালিটি অফ সার্ভিস যদি সরকারের পক্ষ থেকে এনশিওর করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি রিসেলার মডেলটা অফ করা উচিত বলে আমি মনে করি। আব্দুল হাকিম, আপনি যেটি বলছিলেন যে আপনার উত্তরে সরকারের আসলে কোনো আলোচনা ছাড়াই তারা গাইডলাইন তৈরি করেছে। আমি একটু জানতে চাই যে সরকার যদি চায় যে এই যে আলোচনা করার জন্য, সেটির জন্য আসলে কি উদ্যোগ নেওয়া হতে পারে বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, আমরা মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি মাননীয় সচিব, মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা মহোদয় বরাবর। যে কোনো ফাইনাল সিদ্ধান্তের আগে ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডারের সাথে যেন একটা আলোচনা করে, আলোচনার মাধ্যমে যেন আইএসপি গাইডলাইন যেটা প্রকাশ হবে কিংবা অ্যাপ্রুভ হতে যাবে, সেটা যেন আমাদের ইন্ডাস্ট্রির সাথে একটা স্টেক হোল্ডার মিটিং করার পরে সিদ্ধান্তটা গ্রহণ করে। আমরা এখনো আশাবাদী, হয়তোবা ওনারা আমাদেরকে পজিটিভ রেসপন্স দিবে। এই রিসেলার মডেল ছাড়াও এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আরো কিছু বিভিন্ন ইস্যু আছে। শুধু যে রিসেলার আমাদের সমস্যা তা না, এর বাইরে হচ্ছে যে আমাদের যেভাবে রোল আউট অব্লিগেশন দেওয়া হয়েছে, যে প্রথম বছরে সার্টেন ডিস্ট্রিক্ট কভার করতে হবে, সার্টেন ডিস্ট্রিক্টের 70% উপজেলা কিংবা থানা আমাদের নেটওয়ার্ক স্থাপন করতে হবে, কিংবা মিনিমাম 200 হাউসহোল্ড কানেক্টিভিটি করতে হবে। এই রোল আউট অব্লিগেশনও কিন্তু একটা ব্যাক টু ব্যাক ক্যালকুলেশনেরও ব্যাপার আছে। আপনি যদি পরিসংখ্যান ব্যুরোর তথ্যগুলি দেখেন, আমাদের 20 লক্ষ 25 লক্ষ
মানুষ বসবাস করে এরকম বিভিন্ন জেলা রয়েছে। আমি যদি ধরে নিই যে এক একটা পরিবারের মিনিমাম 5 জন করে সদস্য আছে, তার মানে ওখানে হাউস হোল্ড কিংবা ফ্ল্যাট কিংবা বাসাবাড়ি বলা যেতে পারে খুব বেশি হলে আমার 4 লক্ষ কিংবা 5 লক্ষ বাসাবাড়ি আছে। অপরপক্ষে আপনি ইন্ডাস্ট্রিতে যদি দেখেন নাম্বার অফ লাইসেন্সি আছে 25টা। তাহলে আমরা যদি সবাই রোল আউট অব্লিগেশন কম্পালসারি থাকে এবং এই রোল আউট অব্লিগেশনকে যদি আমার সফলভাবে কানেক্টিভিটি গুলি করতে হয়, তার মানে কিন্তু আমার এই পরিমাণ সংখ্যক আইএসপি লাইসেন্সধারী মিনিমাম 200 হাউস হোল্ড কানেক্টিভিটি করলে কিন্তু সেই পরিমাণ হাউস হোল্ড নাই একটা নির্দিষ্ট জেলায়। তার মানে আমাদের রোল আউট অ্যাপ্লিকেশনের যে টার্গেটটা সেট করেছে সেটা আরেকটু কমে আসা উচিত বলে আমি মনে করি। মাইগ্রেশন প্ল্যান করেছে, বর্তমানে কিন্তু আমাদের 4 ধরনের বিজনেস অপারেট হচ্ছে। থানা ভিত্তিক অপারেটর লাইসেন্সি আছে, জেলা ভিত্তিক লাইসেন্সি, ডিভিশন এবং ন্যাশনাল ওয়াইড লাইসেন্সি। নতুন প্রস্তাবনা আইএসপি গাইডলাইনের মধ্যে সরকার থেকে যেটা প্রস্তাবনা করা হয়েছে, জেলা ভিত্তিক এবং থানা ভিত্তিক আইএসপি লাইসেন্স মাইগ্রেট হয়ে যাবে জেলা ভিত্তিক লাইসেন্সি এবং ডিভিশনাল লাইসেন্স গুলি আপগ্রেড হয়ে যাবে টু ন্যাশনাল আইএসপি। দেখেন, ডিভিশনাল আইএসপি যারা আছে অনেকে আছে কিন্তু তাদের লিমিটেড একটা ইনভেস্টমেন্ট মার্কেটে আছে, লিমিটেড ইনভেস্টমেন্ট করে সে একটা নির্দিষ্ট ডিভিশনে ব্যবসা পরিচালনা করছে। সে ছোট হতে চাচ্ছে না, বড় হতে চাচ্ছে না, মাইগ্রেট করে সে দেশব্যাপী ইনভেস্টমেন্টার। তার এখন আর্থিক সামর্থ্য নাই, যেহেতু আমরা আমাদের বাংলাদেশের বর্তমান আর্থিক অবস্থায় কিংবা ব্যাংকের হেলথ কন্ডিশনটা আমরা সবাই কিন্তু জানি। তার মানে সে তার ব্যবসা বড় করার জন্য সরকার থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না, কিন্তু অপরপক্ষে সরকার তাকে বাধ্য করছে তাকে তো ন্যাশনাল আইএসপি হতে হবে অথবা তাকে জেলা ভিত্তিক লাইসেন্স হতে হবে। তার মানে তার ইনভেস্টমেন্টটা হয় ব্যাড ইনভেস্টমেন্ট হবে অথবা তাকে নেটওয়ার্কটা শাটডাউন করে দিতে হবে। তার মানে মাইগ্রেশন প্ল্যানের ক্ষেত্রে আমার মনে হয় এখানে একটু ব্রিদিং স্পেস থাকা উচিত এবং যে কোনো পলিসি ওভার দ্য নাইট ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়। একটা রুল অফ অব্লিগেশন যেহেতু আমাদেরও আছে, সরকারের পলিসি ইমপ্লিমেশনেরও কিন্তু একটা রোড ম্যাপ থাকা উচিত, যে আমরা আগামী 3 বছর পরে এই নতুন পলিসি কিংবা নতুন গাইডলাইনে ব্যবসা পরিচালনা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আগামী 3 বছরের মধ্যে আপনাদের এই কার্যকলাপগুলি সম্পন্ন করতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমানে যারা ডিভিশনাল আইএসপি আছে ওনাদের ইনভেস্টমেন্টটা সেফ সাইডে থাকে এবং ওনাদের যে ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স আছে এই ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সটা আমরা কাজে লাগিয়ে কোয়ালিটি ইন্টারনেট সার্ভিস নির্দিষ্ট জেলা কিংবা নির্দিষ্ট বিভাগে ইনশিওর করার সম্ভাবনা আরো বেড়ে যায়। জনাব আব্দুল হাকিম, এ সময় বাণিজ্যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইএসপি এবি সভাপতি আমিনুল হাকিম আমাদের সাথে। এবার বন্দর বাণিজ্যের খবর। শুধুমাত্র পাথর আমদানি নির্ভর হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। অন্যান্য পণ্য না আসায় ধস নেমেছে রাজস্ব আদায়ে। এই মুহূর্তে সোনা মসজিদ স্থলবন্দরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। সোনা মসজিদ স্থলবন্দর মূলত আমদানি নির্ভর স্থলবন্দর এবং এই সাম্প্রতিক বছরগুলোতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় চলতি বছরে আমরা দেখছি যে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে যে সমস্ত পণ্য আমদানি হয়ে থাকে ভারত থেকে, এর মধ্যে 85 থেকে 90% মূলত পাথর, এর মধ্যে কালো পাথরই মূলত এখান দিয়ে বেশিরভাগ সময় আমদানি হয়ে থাকে। এবছর আমরা দেখছি যে আসলে এর পরিমাণটা সবচেয়ে বেশি এবং প্রায় 90% কাছাকাছি এই পণ্যটি আমদানি হচ্ছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এই বছর আমরা দেখছি যে আসলে যে অন্যান্য যে সমস্ত পণ্য, বিশেষ করে কসমেটিক্স, খাদ্যদ্রব্য বা কৃষি পণ্য, সেগুলোর আমদানি একেবারেই কমে গেছে এবং গত 4 বছর ধরে এই স্থলবন্দর দিয়ে কোনো ধরনের ফল যে আমদানি হতো উচ্চ শুল্কের, সেটিও আসলে আমদানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে আসলে রাজস্ব আমদানি রপ্তানিতেও। এই গত 4 অর্থ বছরে ধারাবাহিকভাবে যে রাজস্ব ঘাটতি সেটি কিন্তু ব্যাপকভাবেই লক্ষ্য করা গেছে। 4 বছরে প্রায় 1080 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। গত যে সাম্প্রতিক যে গত 25-26 যে অর্থ বছর, সেখানে আমরা রাজস্ব ঘাটতি দেখেছি
182 কোটি টাকার উপরে, তার আগের বছরেও 214 কোটি টাকা এবং 2023-24 সালে 163 কোটি টাকা। অথচ গত কিন্তু যে করোনাকালীন সময়ে সে সময়েও আমরা দেখেছি যে 21-22 অর্থ বছরে সেখানেও কিন্তু 142 কোটি টাকা রাজস্ব বেশি হয়েছিল যে লক্ষ্যমাত্রা ছিল এর তুলনায়। তবে আমদানিকারক ও রপ্তানিকারকরা বলছেন সোনা মসজিদ স্থলবন্দর এই মুহূর্তে অনেকটাই আসলে পাথর আমদানি নির্ভর হয়ে গেছে এবং ধুলাবালির একটি স্থলবন্দরে পরিণত হয়েছে। যে সমস্ত পণ্য আমদানির অনুমতি রয়েছে সেগুলো একেবারে আসছে না কাস্টমস কর্তৃপক্ষের উদাসীনতা এবং অসহযোগিতার ফলেই মূলত এমন অচল অবস্থা বলছেন এখানকার আমদানি রপ্তানিকারকরা। এবং এখানকার যে বাণিজ্যিক যে কার্যক্রম সেটা এক প্রকার অচল অবস্থায় বলা যায়। অন্যান্য পণ্যের আমদানির কোনো ধরনের আসলে আমদানি দেখা যাচ্ছে না, বিশেষ করে কৃষি পণ্য এবং ফল তো গত 4 বছর ধরে আসছেই না। অন্যান্য কৃষি পণ্য এবং খাদ্যদ্রব্য, কসমেটিক্স পণ্য সে সমস্ত পণ্যদ্রব্যগুলো আসলে আসছে না এবং এক প্রকার আমদানি নির্ভর পণ্য যেই পাথর সেটি কিন্তু পাথরের উপরে আসলে আমদানি নির্ভর যে কার্যক্রমটা সেটা কিন্তু হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম। 2028 সাল থেকেই বদলে যাচ্ছে অর্থ বছরের সময়। জুলাই থেকে জুনের পরিবর্তে অর্থ বছর গণনা হবে এপ্রিল থেকে মার্চ ধরে। অর্থনীতিবিদদের অনেকেই মনে করেন এতে বর্ষার আগেই অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। ফলে কমানো যাবে দীর্ঘসূত্রতা, জনদুর্ভোগ। যদিও বিদ্যমান নানা দুর্বলতা অনিয়ম কাটাতে না পারলে গুণগত পরিবর্তন আসবে কতটা তা নিয়ে সংশয় বিশ্লেষকরা। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। আবহমান বাংলার কৃষি ব্যবস্থা, চাষাবাদ, রাজস্ব বা খাজনা আদায় বিবেচনায় মোঘল আমলে সম্রাট আকবর চালু করেছিলেন বাংলা পঞ্জিকা। মধ্য এপ্রিলে শুরু হওয়া বাংলা সন এখনও প্রাসঙ্গিক গ্রামীণ বাংলায়, বাণিজ্য কিংবা কৃষিকাজে। যদিও জাতীয় অর্থনীতিতে অর্থ বছরের হিসাব ভিন্ন। জুলাই থেকে জুনকে ধরেই চলে আসছে আর্থিক কার্যক্রম। এবার অর্থ বছরের সেই সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। বর্ষা মৌসুমে উন্নয়ন কাজ দীর্ঘায়িত ও গুণগত মান নষ্ট হয়, এই বিবেচনায় 2028 সাল থেকে অর্থ বছর এগিয়ে আনা হচ্ছে 2 মাস। নতুন অর্থ বছর হবে এপ্রিল থেকে মার্চ ধরে, যা অনেকটা বাংলা সনের কাছাকাছি। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ এবং বাংলাদেশের আসলে সিজনটা শুরুই হয় এপ্রিল থেকে। তার কারণ আমাদের বাংলা মাসটা কিন্তু বৈশাখ, যেটা এপ্রিলে। জুলাই মাসে তো অর্থ বছর শুরু হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার প্রাকৃতিক দুর্যোগগুলো শুরু হয়ে যায়, যার ফলে এই এডিপির ইমপ্লিমেন্টেশন, তো এগুলো যে বিভিন্ন রকমের যে অবকাঠামোগত উন্নয়ন, তো রাস্তাঘাট নির্মাণ, তো এগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যায়। এই কারণে অর্থের অপচয় হয়। সুতরাং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের স্বার্থে এবং সেটা প্রকল্পের গুণগত মানের উন্নয়নে এপ্রিল মাস থেকে যে অর্থ বছর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটা ইতিবাচক হবে। তবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান দুর্বলতা অনিয়ম কাটাতে না পারলে কেবল অর্থ বছরের সময় পাল্টে গুণগত পরিবর্তন কতটা হবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকদের কেউ। বড় প্রবলেম যেগুলো আমাদের উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে সেটা হচ্ছে ওভার বাজেটিং, প্রচুর পরিমাণে এখানে দুর্নীতির সমস্যা রয়েছে, প্রকিউরমেন্ট প্রসেসের মধ্যে দুর্বলতা রয়েছে, প্রকল্পের দীর্ঘসূত্রিতা। তার কোনোটিই কিন্তু জুলাই থেকে এপ্রিলে আনার জন্য পরিবর্তন হবার কোনো কারণ নেই, যদি না সেগুলোর জন্য গুণগত অন্যান্য রকমের উদ্যোগ না নেওয়া হয়। অর্থ বছরের এই সময় বদলাতে সংবিধান সংশোধন সহ পরিবর্তন আনতে হবে বেশ কিছু আইন ও আর্থিক ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন পদ্ধতিতে। এটা করার ফলে অনেকগুলো পরিবর্তন আপনাকে আনবার দরকার পড়বে। আইনি পরিবর্তন আছে, প্রক্রিয়াগত পরিবর্তন আছে, এমনকি প্রাতিষ্ঠানিক বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন হবে। যেমন আমাদের অর্থ বছরের শুরু জুলাই থেকে জুন, এটা আমাদের সংবিধানে লেখা রয়েছে, সুতরাং সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে। অর্থনীতিকে সাজাতে হবে এবং রাজস্ব আদায়, তারপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, এই তথ্য সংগ্রহ, প্রশাসনিক ব্যবস্থাগুলো গ্রহণ, তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এটার সঙ্গে আসলে টাই আপ করতে হবে। একই সঙ্গে আমাদের যে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, সেটাও খুব দ্রুত করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে অর্থবছর পরিবর্তনে অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি নির্ধারণ করবে পরবর্তী কর্মপন্থা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। এ পর্যায়ে জানাবো পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর ওয়েবসাইটে। আজকে যদি দেখতে পাই যে 1.5 ঘন্টার সময়টাতে আমরা 3টি সূচকের কোনটি কি অবস্থান আছে যদি একটু জানাতে চাই, তাহলে বলতে চাই যে ডিএসসির যে প্রধান সূচক বা সরিয়া সূচক এবং বাছাই সূচক
তিনোটাই কিন্তু আজকে এখন একটু নিম্নমুখী প্রবণতার দিকে আছে, কিন্তু যখন 10টার দিকে শুরু হয়, 10টার সময়টাতে শুরু হওয়ার সময় কিন্তু আমরা দেখেছিলাম যে 3 সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার দিকেই ছিল। এখন যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে ডিএসসি এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচক -4 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,768 পয়েন্টে, এবং পরবর্তী ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,149 পয়েন্টে, এবং পরবর্তীতে যদি বলতে চাই যে ডিএসসি 30 ইন্ডেক্স অর্থাৎ বাছাই সূচক হচ্ছে 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,163 পয়েন্টে। এখন যদি বলি যে দর্শকদের উদ্দেশ্যে যে মোট কতটুকু শেয়ার লেনদেন যেহেতু হয়েছে বিভিন্ন কোম্পানির মোট কতটি শেয়ার লেনদেন হয়েছে, সেক্ষেত্রে 148টি কোম্পানির শেয়ারের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং 76টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে এবং 166টি কোম্পানির দাম কমেছে। অর্থাৎ এখন কিন্তু শেয়ার বাজারের যে অবস্থা সেটি কিন্তু কিছুটা মন্দা অবস্থাতেই দেখা যাচ্ছে, যেহেতু শেয়ারের দাম কিছুটা কমে গিয়েছে। এবং আজকে মোট লেনদেন অর্থাৎ মোট শেয়ারের লেনদেনের পরিমাণ 265 কোটির কিছুটা বেড়ে টাকা বেড়ে কিছুটা আছে। এখন যদি বলতে চাই যে সকাল 10টা থেকে এখন পর্যন্ত শেয়ার কি পরিমাণে লেনদেন হয়েছে, এখন যদি দেখি যে 10টার দিকে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল এবং পরবর্তীতে কিছুটা নেমে 10:30টার দিকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় যে এখন কিন্তু কিছুটা নিম্নমুখী প্রবণতায় দিয়ে আছে। এখন যদি দেখতে চাই যে শীর্ষ 20 কোম্পানি কি আছে, শীর্ষ 20 কোম্পানির মধ্যে আমরা দেখতে পারি আইপিডিসি আছে প্রথমে এবং পরবর্তীতে শার্পিন্ট রয়েছে এবং ডমিনেস রয়েছে। তো এই ছিল ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি ওয়েবসাইটে এখন পর্যন্ত। ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের একমাত্র ভরসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাত পাখা। এই চাহিদাকে কেন্দ্র করেই নওগাঁর বালাইন গ্রামের ঘরে ঘরে চলছে তাল পাখা তৈরির কাজ। নারী পুরুষের নিপুণ ছোঁয়ায় তৈরি এ পাখা শুধু শীতল বাতাসে দিচ্ছে না, পেরাচ্ছে বহু পরিবারের সচ্ছলতা। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। বিদ্যুতের আসা যাওয়ার খেলায় যখন যান্ত্রিক ফ্যান অচল, তখন প্রাণ বাঁচাতে মানুষের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে তাল পাখা। নওগাঁর ভালাইন গ্রাম লোডশেডিংয়ের এই সংকটকাল যেন সুদিন ফিরিয়ে এনেছে এই গ্রামের পাখা কারিগরদের। ভালাইন গ্রাম শুধু এখন একটি নাম নয়, বরং তালপাখার এক বিশেষ শিল্পপল্লী হিসাবে পরিচিতি পেয়েছে। অল্প দামের এই পাখা যেমন সাধারণ মানুষকে গরমে দিচ্ছে প্রশান্তি, তেমনি গ্রামের মানুষের মিলছে অর্থনৈতিক মুক্তি। বিদ্যুতের খুবই সমস্যার কারণে পাখার চাহিদাটা বেশি হচ্ছে। পুরুষেরা গাছ থেকে সংগ্রহ করে আনেন তালের পাতা, আর সেই পাতাকে নিপুণ কারুকার্যে রূপ দেন বাড়ির নারীরা। কেউ রঙিন সুতায় বুনছেন পাখা, কেউ আবার বৃত্তাকারে দিচ্ছেন লাল সবুজের প্রলেপ। ধারালো কাঁচির ছোঁয়ায় সমান করা হচ্ছে পাখার চারপাশ, যেন তাতে ফুটে ওঠে এক চিলতে শিল্প। পুঁজি হাতা পাই না, যার কারণে অল্প দাম আমরা বিক্রি করি। প্রচন্ড খাটনি। 20 টাকার মাল 15 টাকা কয়, এখন বেচাই লাগবে 22 টাকার দরকার, চুল পুলক খিলান লাগবে। 35-40 জনের মতো আমরা এখানে লোক আছি। আমাদের মনে করেন যে সরকারি কোনো রকম অনুদান আমরা পাই না। তালপাখার এই কারিগরদের বিভিন্ন এনজিও থেকে চড়া সুদের ঋণ নিয়ে কারবার করতে মুনাফা চলে যাচ্ছে ফরিয়াদের পকেটে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এসব প্রান্তিক উদ্যোক্তাদের মান উন্নয়নে দরকার সরকারি প্রকল্প। তবে জেলা সমাজসেবা অফিস বলছে, তৃণমূল এসব উদ্যোক্তাদের প্রশিক্ষণের আওতায় আনতে কাজ চলছে। এদের যদি স্বল্প সুদের যদি ঋণ দেওয়া হয়, তাহলে কিন্তু এটা আরো উন্নত হবে এবং তাদের জীবনযাপন মানটা অনেকটা উন্নত হবে। তাদের জরিপ এবং প্রশিক্ষণ এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আরএসএস ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলার সম্ভাবনা রয়েছে। নওগাঁর ভালাইন গ্রামে অন্তত 500 পরিবার এ পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এবার জনপদের অর্থনীতির খবর।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে ডিমের দাম, প্রতিহালি ঠেকেছে 46 থেকে 50 টাকায়। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছে তার কাছে। মাস ধরেই রাজশাহীতে ডিমের দাম বাড়তি এবং প্রতিদিনই পয়সা বা 50 পয়সা 1 টাকা এরকম করে বাড়ছে ডিমের হালি। এবং আজকের বাজারে রাজশাহীতে যে লেয়ার মুরগির লাল ডিম রয়েছে প্রতি হালি সেটি বিক্রি হচ্ছে 48 টাকা, অর্থাৎ প্রতি পিস বিক্রি হচ্ছে 12 টাকা দরে। অন্যদিকে লেয়ার মুরগির যে সাদা ডিমটি রয়েছে সেটি পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 42 টাকা, অর্থাৎ প্রতি পিস 10.5 টাকা। এবং এই দুটি ডিম যখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে তখন লাল যে ডিমটি রয়েছে সেটি খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে প্রতি হালি 50 থেকে 52 টাকা পর্যন্ত, এবং যে লাল ডিমটি রয়েছে সেটি 42 টাকা হালি থেকে শুরু করে সেটি 48 টাকা হালি পর্যন্ত বিক্রি হচ্ছে রাজশাহীতে। এবং অন্যান্য যে ডিমগুলো রয়েছে তার মধ্যে হাঁসের ডিম যেটি রয়েছে সেটি 75 টাকা থেকে 80 টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে, অর্থাৎ একটি ডিম বিক্রি হচ্ছে 20 টাকায়। এবং দেশি ডিম যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, অর্থাৎ এক একটি ডিম 22 টাকা দরে পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এই রাজশাহীতে যে ডিমের দামের বাড়তি সেটি 1 মাস আগে শুরু হয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে লোডশেডিং এর কারণে ডিমের যে উৎপাদন সেটি কিছুটা হ্রাস পেয়েছে এবং বাজারের যে সরবরাহ ব্যবস্থা সেটিও আসলে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যার ফলে ডিমের দাম এই যে বাড়ার প্রবণতা সেটি চলতে থাকবে। অন্যদিকে আমরা খামারিদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এর আগে গেল 2 মাস ডিমের দাম কম ছিল, তারা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এখন কিছুটা দাম বাড়ছে, যারা তাদের যে ক্ষতি সেটি পুষিয়ে নিচ্ছেন। এবং এই ডিম যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যেটি বলছেন যে ডিমের দাম আসলে কবে কমবে বা ক্রেতাদের সহনীয় পর্যায়ে আসবে সেটি আসলে তারা জানেন না। অন্যদিকে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে প্রান্তিক মানুষের একটি প্রোটিনের বড় উৎস এই ডিম, সেই ডিমের দাম যদি না কমে তো সেটি আসলে তাদের জন্য খুবই বিপাকের ব্যাপার বা ভোগান্তিতে পড়ার মতো একটি ব্যাপার। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলাম। রাজশাহী জেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন সমবায় সমিতি ও এনজিও। অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে চক্রের সদস্যরা। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেও বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। আলোর আশা, মোহনা, আলবায়া, আত্মাবারা স্বচ্ছতা সমবায় সমিতি ও এনজিওতে 1 লাখ টাকা রাখলে মাসে 15% লভ্যাংশ দেওয়া হবে। প্রথমে টানা কয়েক মাস মুনাফাও দেওয়া হয়েছে। এরপর গ্রাহকের বিশ্বাস অর্জন করে তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও চক্রের মূল হোতারা। গেল 2 বছরে অর্ধশতাধিক অনিবন্ধিত সমবায় সমিতি ও এনজিও গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেছেন বিদেশে। স্বল্প বিনিয়োগে টাকা দ্বিগুণ আর সহজ শর্তে ঋণের লোভ, ঠিক এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহীর 9টি উপজেলা ও মহানগর এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ভুয়া এনজিও ও তথাকথিত সমবায় সমিতি। তবে অভিযোগ রয়েছে অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছে শতাধিক নামসর্বস্ব ভুইফোর প্রতিষ্ঠান। রাজশাহীর গোদাগাড়ি, পবা, তানোর ও বাগমারা এলাকায় গ্রাহকের মূলধন ও সঞ্চয়ের কোটি কোটি টাকা হাতিয়ে রাতারাতি কার্যালয়ে তালা ঝুলিয়ে সটকে পড়েছে ভুয়া এনজিওর কর্তা ব্যক্তিরা। অনেক সময় জনগণের হাতে ধরা পড়ায় পুলিশে দেয়া হয়েছে। অনেকে তাদের প্রতারণার জালে পড়ে হয়েছে নিঃস্ব। 60 থেকে 70 কোটি টাকা মারা গেছে। আমি 24 লাখ টাকা রেখেছি, আমার মতো আরো অনেকেই, আমার চেয়ে অনেক বেশি টাকা অনেকে রাখছে। 40% দেবো, 30% দেবো এভাবে বলে দেয় না, এখন যাচ্ছে বলা আছে। বিভাগীয় সমবায় সমিতির শীর্ষ কর্মকর্তা বলেন, ভুয়া এনজিও বা সমবায় সমিতি পরিচালনা করা দণ্ডযোগ্য অপরাধ উল্লেখ করেই অপরাধে জড়িতদের 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানান। সমবায় আইনের 9 ধারা এটা দণ্ডযোগ্য অপরাধ, এটা 10 বছরের কারাদণ্ড। তখন আইন অনুযায়ী আমরা এটি থানায়কে ইনফর্ম করি। এদিকে জেলা প্রশাসন বলছে অবৈধ এনজিও ও নিবন্ধন নেই এমন সমবায় সমিতির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যখন এই ধরনের এনজিওর কার্যক্রমের বিষয়ে খবর পাই, আমরা স্থানীয় প্রশাসন যারা থাকে, অর্থাৎ আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের স্থানীয় যে থানা আছে, পুলিশ স্টেশন আছে, তাদের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমরা নির্দেশনা দিয়ে থাকি। গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। অভিযোগগুলো যখন আমাদের কাছে আসে তখন এই স্পেসিফিক ধারায় আমরা থানায় মামলা নেই এবং তদন্ত করি। তদন্ত রিপোর্ট আমরা আদালতে জমা দিই। আদালত থেকে তাদের বিরুদ্ধে
ওয়ারেন্ট হলে তখন আমরা তাদেরকে গ্রেফতার করি। বর্তমানে জেলায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সমাজসেবা সমবায় সমিতি কর্তৃক অনুমোদিত বৈধ এনজিও ও সমিতির সংখ্যা 1179টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং দেশের পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হলো নেক্সট জবস ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট 2026। মঙ্গলবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এই আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের 100টিরও বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। আরও ছিলেন নেক্সট জবস লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান। আয়োজনে প্রায় 750টি পদের বিপরীতে 2500 চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার এবং চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পান। HSBC এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস 2026 আয়োজন করতে যাচ্ছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের রফতানিকারকদের রফতানির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি দিতেই এই আয়োজন। নমিনেশন ফর্ম পূরণের মাধ্যমে বছরের সেরা রফতানিকারক হিসেবে 4টি ক্যাটাগরিতে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। সেগুলো হলো রফতানিতে এক্সিলেন্স তৈরি পোশাক শিল্প, রফতানিতে এক্সিলেন্স তৈরি পোশাক শিল্প ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, রফতানিতে এক্সিলেন্স অসনাতন ও উদীয়মান ক্ষেত্র ম্যানুফ্যাকচারিং, রফতানিতে এক্সিলেন্স অসনাতন ও উদীয়মান ক্ষেত্র সার্ভিস। আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও দি ব্রিটিশ হাই কমিশন, ঢাকা। ডলারের দর পতনের মধ্যেও বিশ্ববাজারে গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে প্লাটিনামের। অন্যদিকে স্বর্ণ রূপার দর কমেছে। উৎপাদন সংকট এবং হাইব্রিড গাড়ির রেকর্ড চাহিদা সহ বেশ কিছু কারণে বিশ্ববাজারে প্লাটিনামের দাম বাড়ছে। প্রতি আউন্স প্লাটিনাম বিক্রি হচ্ছে $1723। বিশ্ববাজারে বড় পতনের মুখে পড়েছে মূল্যবান ধাতু স্বর্ণ। বর্তমান প্রতি আউন্স বিক্রি হচ্ছে $4350 কাছাকাছি। সপ্তাহ ব্যবধানে কমেছে 1.36%। বৈশ্বিক বন্ডের বাড়তি মুনাফা এবং ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে রূপার দাম কমেছে 3.80%। প্রতি আউন্স বিক্রি হচ্ছে $63 নিচে। কানাডার বিভিন্ন পণ্যের উপর নতুন করে আরোপিত 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। 2 দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। চুক্তির নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে একটি সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রায় $20 বিলিয়ন বা 28 বিলিয়ন কানাডিয়ান ডলারের কানাডীয় পণ্যের উপর এই শুল্ক কার্যকর হওয়ার 2 ঘন্টারও কম সময় আগে ট্রাম্প এই ঘোষণা দেন। কঠোর অভিবাসন নীতির কারণে মালদ্বীপে কর্মরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশের উপর ঝুলতে থাকা গণবহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে দেশটির সরকার। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতা ও শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর এই স্বস্তিদায়ক সিদ্ধান্ত এসেছে। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে রিপোর্ট। মালদ্বীপের অভিবাসন আইন অনুযায়ী কোনো দেশ থেকে সর্বোচ্চ 1 লাখ অভিবাসী কর্মী নেওয়ার সুযোগ রয়েছে। তবে বর্তমানে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় 1.5 লাখে পৌঁছে যাওয়ায় তৈরি হয়েছে আইনি জটিলতা। দেশটির কঠোর অভিবাসন নীতির কারণে অতিরিক্ত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশিকে দেশে পাঠানোর আশঙ্কা তৈরি হয়। তবে জানা গেছে, বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা ও শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে দেশটির সরকার।
এ সংকট নিরসনে গেল মাসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। হঠাৎ করে বিপুল সংখ্যক প্রবাসী কর্মীকে ফেরত পাঠালে একদিকে যেমন মানবিক সংকট তৈরি হতে পারে, তেমনি মালদ্বীপের পর্যটন ও নির্মাণ খাত বড় ধাক্কা খাবে, এমনটাই আলোচনায় তুলে ধরে বাংলাদেশ। এ অবস্থায় সিদ্ধান্ত স্থগিত রাখতে সম্মত হয় মালদ্বীপ। এতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বস্তি ফিরেছে। বর্তমান হাইকমিশনের বিভিন্ন ভূমিকা প্রশংসনীয় এবং আমরা চাই আমাদের প্রবাসীদের জন্য আপনি আরো কিছুদিন কাজ করেন, এভাবে কাজ করা অব্যাহত রাখেন, যাতে করে এদেশের সরকার আমাদের জন্য যে স্থায়ী যে অব্যাহতি দিয়েছে সেটা যত স্থায়ীভাবে সমাধান করে দেয় আমাদের জন্য। যাদের ভিসাপত্র ঠিকঠাক নেই তাদের যে একটা ধরপাকড় বা যে একটা এর মধ্যে ছিল, ক্রাইসিস মুহূর্ত ছিল, এই জিনিসটা অনেকটাই উনি আসার পরে আমরা সমাধানের লক্ষ্য আমরা দেখছি। এই স্বস্তিকে স্থায়ী সমাধানে রূপ দিতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কৌশল নেয়ার পাশাপাশি অদক্ষ কর্মীর বদলে পর্যটন, তথ্য প্রযুক্তি ও নির্মাণ খাতে সনদপ্রাপ্ত দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেন প্রবাসীরা। কিন্তু প্রত্যেক দেশের কিন্তু নিয়ম আছে, আর সেই নিয়ম অনুযায়ী 1 লক্ষের বেশি কিন্তু প্রবাসী এখানে কাজ করতে পারবেন না। সুতরাং আমাদের বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকা ও মালের যে কূটনৈতিক সহযোগিতায় এই 50,000 ডিপোর্টেশনটাকে স্থগিত করা খুব ইতিবাচক হিসেবে আমি দেখছি। এজন্য আমি সরকারকে, মালের সরকার এবং আমাদের বাংলাদেশ হাইকমিশনার সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই স্থগিতাদেশে একদিকে যেমন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরেছে, অন্যদিকে দেশটির গুরুত্বপূর্ণ শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখার জন্য নতুন কূটনৈতিক সুযোগও তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্রডব্যান্ড ইন্টারনেটে বিদেশি বিনিয়োগের সুযোগ, আইএসপি গাইডলাইনে আসছে বড় পরিবর্তন। প্রান্তিক পর্যায়ে উচ্চগতির সেবা নিশ্চিত করাই লক্ষ্য, রিসেলার মডেলে আপত্তি। বর্ষার আগেই উন্নয়ন কাজ শেষ করতে এগিয়ে আনা হচ্ছে অর্থ বছর, কমবে প্রকল্পের দীর্ঘসূত্রতা, জনদুর্ভোগ। অনিয়ম কাটাতে না পারলে গুণগত পরিবর্তন নিয়ে শঙ্কা। এবং অনুমোদনহীন সমবায় ও এনজিওর ছড়াছড়ি, রাজশাহীতে মুনাফার প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। সর্বশান্ত ভুক্তভোগীরা, মামলা করেও মিলছে না বিচার। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।